জুলাই অভ্যুত্থানে ছাত্রলীগের হিংস্রতা স্তব্ধ করেছিল পুরো দেশকে। গণরুমে ছাত্রলীগের স্বেচ্ছাচারিতা, সিট বাণিজ্য, হলগুলোতে নিজেদের ক্যাডারদের আশ্রয় আর জবরদস্তি করে নিজেদের দলে ফেরানোর ঘটনায় অতিষ্ঠ ছিল সাধারণ শিক্ষার্থীরা। অভ্যুত্থানের শেষের দিকে সেই ছাত্রলীগকেই বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল থেকে বিতাড়িত করে সাধারণ শিক্ষার্থীরা। ৫ই আগস্ট পরবর্তী সময়ে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ আনার চেষ্টায় ব্যস্ত প্রশাসন। তো ছাত্রলীগ এরকম পেশি শক্তির প্রয়োগ করে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, এই যেতে কোনো খবর আমার কাছে নাই। হলগুলোতে প্রশাসনের বা হল প্রশাসনের কর্তৃত্ব বিরাজ করছে। হল প্রশাসন শিক্ষার্থীর সাথে আলাপ আলোচনা করে তাদের মতো করে ব্যবস্থাপনা করছেন। হলরুমের রাজনীতি বর্তমানে না থাকলেও ছাত্রদলের দাবি এখনো অবস্থান করছে ছাত্রলীগের দোসররা। এখনো হলগুলোতে একটা সংকুচিত পরিবেশ বিরাজমান। বিগত দিনগুলোতে একটি ছাত্র সংগঠন যেভাবে একক নিয়ন্ত্রণ করে বিশ্ববিদ্যালয়ের হলকে কক্ষিগত করে রাখত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী দিনগুলোতে কোনো ছাত্র সংগঠন যাতে এই কার্যক্রম পরিচালনা না করতে পারে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে দায়িত্ব তারা তাদের সেই দায়িত্ব পালন করবে। আবাসিক হলের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতার রাজনীতি সংস্কারের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের দাবি ছাত্র নেতাদের। এখন সাধারণ শিক্ষার্থীরা তাদের বৈধ উপায়ে সিটগুলো পাচ্ছেন এবং নিজেদের সিটে থাকতে পারছেন, ফলে তাদের উপরে ছড়ি ঘোরানোর মতো অন্য কোনো সুযোগ আসলে কমে যায়। যে জায়গায় আমরা কাজ করতে পারি দীর্ঘ সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের কাছে যাওয়া এবং তাদের কাছে নিজেদের যেই মেসেজ সেটা তুলে ধরা, পাশাপাশি নতুন করে সাংগঠনিক কাঠামো বিনির্মাণ, এটা সময়ের ব্যাপার। ফলে আমরা কাজ করছি, আশা করা যায় যে আমরা এই জায়গায় দ্রুত ফলাফল দেখাতে পারি। আমরা বলেছিলাম যে দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির বাইরের ছাত্র রাজনীতি, পেশি শক্তি ও কালো টাকার বাইরের রাজনীতি, তাহলে এইটা কীভাবে হবে? এটার জন্য তো অবশ্যই একটা ইন্টারনাল ডেমোক্রেসিক চর্চা থাকবে। যদি ছাত্র সংগঠন নিজেরাই গণতান্ত্রিক চর্চার ভিতর দিয়ে নেতৃত্ব নির্বাচন না করে, তাহলে তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? তাদের নিজস্ব পাওয়ারেই তারা হচ্ছে যে সামগ্রিক সিদ্ধান্ত করছেন, তারা পড়াশোনার মাধ্যমে হলগুলো পরিচালনা করছে। আর আগে ছাত্রলীগ আমরা দেখেছি অলরেডি সিটবন্ড নিয়ে ছাত্রলীগ, তো এখানে একটা বিশাল পরিবর্তন এসেছে। এখানে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বিষয়গুলো পড়াশোনার বিষয়গুলো পরিচালনা করছে। সহিংসতা থেকে বেরিয়ে ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের কল্যাণে, এমনটাই প্রত্যাশা সবার। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের শুরুটা কোটা সংস্কার আন্দোলন থেকে। এরপর সরকার পতনের এক দফা আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ৫ আগস্ট কারফিউ ভেঙে রাজধানীর অলিতে গলিতে অবস্থান নেন ছাত্র জনতা। দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। ১৫ বছর ৭ মাস পর অবসান হয় স্বৈরশাসনের। এরপর গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। ওই সরকারে ৭ মাস থেকে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়। এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। এরই মধ্যে ২ দফায় ১১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে তারুণ্যের শক্তি নতুন দলটি। রাজনীতির মাঠে এখন আলোচনায় নতুন দলটি নিয়ে। তবে প্রশ্ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দল গোছাবে নাকি নির্বাচনের মাঠ প্রস্তুত করবে এনসিপি? এমন নানা প্রশ্নের মধ্যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানালেন, ভোটের টার্গেট নিয়ে মাঠে নামছেন তারা। আমাদের দলের পক্ষ থেকে বর্তমানে সংগঠন থেকে গোছানোর কাজ করছি। সারা দেশের যারা জনসমর্থন আছেন তাদেরকে কিভাবে আমাদের সঙ্গে সম্পৃক্ত করা যায়, সিনিয়র সিটিজেন আছেন, নানা শ্রেণীর পেশার মানুষজন আছেন, তাদেরকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করবার নানাবিধ উদ্যোগ আমরা গ্রহণ করেছি। নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে দলটিকে শক্তিশালী করতে চায় নতুন দলটি, জানালেন দলের সদস্য সচিব। আমরা অতি অল্প সময়ের মধ্যে সারা দেশে শহর থেকে গ্রাম পর্যায় পর্যন্ত, তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠনের বিস্তৃতি ঘটাতে সক্ষম হব এবং একই সাথে নির্বাচনের জন্য আমাদের যারা সমর্থকরা আছেন তাদেরকে আমরা মানসিকভাবে প্রস্তুত করতে পারব। প্রার্থী মনোনয়নের বিষয়ে তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী, পেশা ও সব বয়সের যোগ্য প্রার্থীকে সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানালেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকার পতনের পর নানা প্রক্রিয়া শেষে এবার পাঠ্যবই ছাপানোর কার্যক্রম শুরু করতেই দেরি হয়।
ফলে বছরের শুরুতেই পাওয়া যায়নি সব বই, এমনকি এখনও বই পৌঁছায়নি সব শিক্ষার্থীর হাতে। এনসিটিবির হিসাবে দেখা গেছে এখনও প্রায় অর্ধ কোটি বই ছাপানো বাকি। আবার অনেক বই ছাপা হবার পর অপেক্ষা আছে বাধাই ও বিতরণের, যদিও বই দেওয়ার নির্ধারিত সময় পার হয়ে গেছে আরও আগেই। এনসিটিবির হিসাব বলছে এখনও ৮টি প্রকাশনী একটি বইও পিডিআই করায়নি, অর্থাৎ কোনো বই বিতরণ করেনি এখনও। এসব প্রকাশনীর কাছে আছে প্রায় ৬১,৩৭,০০০ বই। কিছু প্রিন্টার বই ছাপিয়েছে কিন্তু বই ট্রাকে উঠিয়ে পৌঁছা নাই। 4টা প্রেস তো ইতিমধ্যে আমাদের ডিটেক্ট করা হয়েছে। আর কিছু কিছু প্রেস আছে যারা কিছু খারাপ মানের কাগজে বই দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে আমরা পুনরায় ছাপানোর জন্য মুসলেকা নিয়েছি। নির্ধারিত সময়ে কোনো বই না দেওয়ার বিষয়ে নানা যুক্তি অভিযুক্ত প্রকাশকদের। 1% নাই, পার্সেন্টও অনেক কমে আইছে। সর্বোচ্চ 15 তারিখের মধ্যে পিডিআই নিয়ে বইও দিয়ে দিব ইনশাআল্লাহ। এনসিটিবি বলছে যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে সব বই দেয়নি তাদের সবারই তালিকা হচ্ছে। আমাদের পদক্ষেপ আমরা নিচ্ছি, তবে এই সমস্ত প্রেস যারা আমাদেরকে সম্পূর্ণ অসহযোগিতা করছে তাদের ব্যাপারে আমরা পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত দিকে আমরা যাব। এবছর প্রায় 40 কোটি বইয়ের মধ্যে এখনও বিতরণ বাকি আছে প্রায় 5 কোটি বই, যার প্রায় সবই এরই মধ্যে ছাপানো শেষ। চলতি মাসের মধ্যেই সব বই বিতরণের কথা বলছে সরকার। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দুপুরের পর থেকে নানা রকম মুখরোচক ইফতারের পসরা সাজান বেইলি রোডের দোকানিরা। জাফরানি জিলাপি, বিফ কলিজা, বিফ কালাভুনা, মাটন লেগ সহ পুরান ঢাকার নানা ইফতার মিলছে এখানে। পাওয়া যাচ্ছে কাশ্মীরি কাবাব, গ্রিল চিকেন, চিকেন চিজ বল, থাই চিকেন বল সহ নানা মুখরোচক খাবার। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা বলছেন পুরান ঢাকার ইফতার সামগ্রী বেইলি রোডে পাওয়ায় তাদের সুবিধা হচ্ছে, যে কারণে দাম ছাড় দিতে আপত্তি নেই তাদের। স্লাইটলি বেশি, অত বেশি না, গত বছরের মতোই। গত বছরটা আইটেম অনেক বেশি আছে, পুরান ঢাকা যা পাওয়া যায় এখনো তাই দেখতেছি, অনেকগুলো আইটেম। তবে এখানে একটা জিনিস ভালো যে ভ্যারাইটি আইটেমগুলো একই ছাদের নিচে পাওয়া যায়। বিক্রেতারা বলছেন মানসম্মত খাবার ও দাম ক্রেতার নাগালেই রাখছেন তারা। আছে বিক্রি কম হবার আক্ষেপ। গত বছরের তুলনায় এবছর ক্রেতাদের সংখ্যা একটু কম। অনেকগুলো আইটেম আছে, কাশ্মীরি কাবাব, তার হচ্ছে চিকেন তান্দুরি, বিফ শিক, হারিয়ালি, রেশমি, তারপর হচ্ছে দেশি টিক্কা। রমজানে মানসম্পন্ন খাবার পরিবেশনে ভোক্তা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর দাবি জানান ক্রেতারা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। বাঙালি নারী ও শাড়ি যেন এক সুতোয় গাঁথা। ঈদে নিজেকে একটু বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে শাড়ির আবেদন বরাবরই। এবারের ঈদে ছোট থেকে বড় সব বয়সী নারীর পছন্দের তালিকায় রয়েছে দেশীয় ঐতিহ্য জামদানি শাড়ি। দেশীয় জিনিস আর কি পছন্দ, এর মধ্যে হচ্ছে জামদানি একটা, মানে ছোট থেকে জামদানির প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করে। ঈদ উপলক্ষে আসছি মায়ের জন্য শাড়ি কেনার জন্য, সুতি শাড়ি একবারে সিম্পলের মধ্যে যেটা কমফোর্টেবল হবে এটা নিতে চাচ্ছি আর কি। ট্রেডিশনাল জিনিস আমার ভালো লাগে, এই জন্য আমি জামদানি দেখতেছি, একটা নেওয়া হয়েছে জামদানি। একটু জর্জেট টাইপের যেটা কমফোর্টেবল, যেহেতু আমাদের সচরাচর শাড়ি পরা হয় না। তবে ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে দেশি বিদেশি শাড়ির পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। মানুষ বেশিরভাগই কিনতেছে ব্রাইডাল শাড়ি, ঈদ উপলক্ষে একটু গর্জিয়াস। কাতান, হাফসিল, তারপরে জর্জেট কিছু কাজ করা শাড়ি আছে, এগুলো চলতেছে। সুতি 1000 থেকে শুরু করে 10,000-এর মধ্যে যে শাড়িগুলো আছে জামদানি, এই শাড়িগুলো ঈদে বেশি চলে। শাড়ি বাঙালি নারীর আবেগ। ঈদ হোক বা বিশেষ কোনো দিন, শাড়ি না হলে থেকে যায় অসম্পূর্ণ। বাহির থেকে আমদানি কম হওয়া ও দাম সাধ্যের মধ্যে থাকায় দেশীয় জামদানি ও সুতির শাড়ির প্রতি আকর্ষণ বাড়ছে ক্রেতাদের। মানসুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নেই চিরচেনা কোলাহল। ফাঁকা সড়ক আর সৈকতের প্রবেশপথের দুপাশের অধিকাংশ দোকানপাটই বন্ধ। 4.5 মাস ভালো ব্যবসার পর রমজানের শুরু থেকেই অনেকটাই পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার। সৈকতে কেবলই ঢেউয়ের গর্জন। বিস্তীর্ণ বালিয়াড়ির দখল নিয়েছে কাঁকড়ার দল। মোটামুটি ভালোই, কিন্তু লোকজন খুবই কম। আগে যখন আপনি আগে পরিমাণে যা পরিমাণ ছিল এখন নাই। ফ্যামিলির সাথে মানে উপভোগ করার মতো অনেক ভালো একটা সময়। এর ভিতরে এখন রোজা চলছে, এখন যেমন মানুষ নাই,
ফ্রিলি, হোটেল ভাড়াও কম। অন্যান্য সময় তো এরকম পাওয়া যায় না। খালি পড়ে থাকা সৈকতের কিটকটগুলো জানান দিচ্ছে পর্যটন খাতের আকস্মিক হাহাকারের চিত্র। এমন পরিস্থিতিতে অলস সময় কাটছে ক্ষুদ্র ব্যবসায়ী, বিচ বাইক ও জেটস্কি চালক, ঘোড়া সাওয়াল আর ফটোগ্রাফারদের। এখন রোজা রেখে আমরা যদি পকেট খরচ পাই ওইটা নিয়ে আমরা বাসায় চলে যাই। আমরা তাকায় থাকছি ঈদের মৌসুমে আমাদের কিছু হবে, ওই অপেক্ষার জন্য আমরা বসে আছি। আমাদের ব্যবসা বাণিজ্য এখন তো খুবই হালকা, লোকজন নেই, লোকজন আসলে ব্যবসা হবে এই আশায় আর। পর্যটক নেই, তাই শহরের রেস্তোরাঁগুলোতেও একই চিত্র। খালি পড়ে আছে ৫.৫ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের কক্ষ। এই মাসটা আমাদের সময় হলো যে আমাদের দোকানগুলা, হোটেলগুলা নতুন করে সাজানো গোছানোর জন্য, বিশেষ করে রং ভাঙাচোরা যেগুলো আছে এগুলোকে মেরামত করে রমজানের পরে ঈদের থেকে যেন আবার পরিপূর্ণভাবে ব্যবসা করতে পারে, পর্যটক সেবা দিতে পারে, তার জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকি। ঈদের ছুটিতে আবারও সমুদ্রের নোনা জলে উচ্ছ্বাসে মেতে উঠবেন লাখো পর্যটক। প্রাণ ফিরে পাবে পর্যটন নগরী, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ডিভিসি নিউজ ডেস্ক। নতুন করদাতা শনাক্ত করতে মাঠে ঘাটে ছুটে বেড়াচ্ছে মানিকগঞ্জের আয়কর বিভাগ। শুধু অফিসে নয়, এবার তারা বিভিন্ন স্পটে গিয়ে গ্রাহকদের দিচ্ছে আয়কর সেবা। আয়কর আইন ২০২৩-এর ১৯৫ ধারা অনুযায়ী স্পটে কর নির্ধারণের মাধ্যমে নতুন করদাতা শনাক্তকরণ, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও আয়কর জমা সংক্রান্ত কার্যক্রম হাতে নিয়েছে কর বিভাগ। আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় স্পটে কর নির্ধারণের বিষয়ে আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই আমরা কর অঞ্চল ২৫ কর কমিশন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বা দিক নির্দেশনায় আমরা আজকে মানিকগঞ্জ সদর জেলায় পৌর সুপার মার্কেটে আমরা স্পটে কর নির্ধারণ করছি। ঘরে বসে আয়কর বিভাগের এমন সেবা পেয়ে খুশি অনেকেই। কর অফিসের এই উদ্যোগকে স্বাগত জানান তারা। আসলে ব্যাপারটা অনেক ভালো লাগতেছে, কারণ আগে তো আমরা অফিসে যাই দিচ্ছিলাম, তো এখন আমাদের নিকট আসছে, অনেক ভালো লাগতেছে আমাদের। এখানে তারা সেন্টার করছে, সেন্টার করার প্রেক্ষিতে এখানে সবাই বসে এখান থেকে সব কার্যক্রম সম্পন্ন করতে পারতেছে। মার্কেটে সহজ ফি না নিয়ে বিনা ফিতে সার্ভিস দিয়ে একবারে সহজভাবে আয়করটা তারা নিয়ে গেল বিভিন্ন ব্যবসায়ীর নিকট হইতে। অফিসে যায় নিয়ে সেগুলি আমাদের করতে হইতো, সেই ক্ষেত্রে অফিস সেই ক্ষেত্রে ওনারা চলে আসছেন আমাদের এখানে, আমাদের এই সার্ভিসটা ওনাদের আমরা দিতেছি। কর বিভাগের এমন কার্যক্রমে রাজস্ব বাড়বে সরকারের, এমনটাই প্রত্যাশা সবার। আশরাফুল আলম লিটন, ডিভিসি নিউজ, মানিকগঞ্জ। ২০০৭ সালে দিনাজপুরের পুলহাটের বিসিক এলাকায় প্লাস্টিক ব্যাগ তৈরির এই কারখানা স্থাপন করা হয়। এখানে তৈরি হয় সার, চিনি, আটা, ময়দা, ফিড মিল ও সবজির বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যাগ। দৈনিক ৬০,০০০ ব্যাগ তৈরি হয় পাটোয়ারি বিজনেস হাউস এই নামের কারখানায়। ভারী কাজের জন্য ৭ থেকে ৮ জন পুরুষ ছাড়া এখানকার সবাই নারী কর্মী। সুপারভাইজার এবং টেকনিশিয়ান পদেও কাজ করছে নারীরাই। বস্তা তৈরি করি, তৈরি হওয়ার পরে কাটিং সুইংয়ে যায়। আমরা সবাই মহিলারা এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই কাজগুলাই করি। দিনাজপুরে এরকম কারখানা আর নাই, একটাই শুধু কারখানা। ব্যাগ তৈরির পুরো কাজ নারীরাই করছে বলছেন কারখানার পরিচালক। আমার এই যে পাটোয়ারি বিজনেস গ্রুপের যে ব্যাগ ইউনিটটা, এই পিপি ব্যাগ ইউনিটে আমি তখন থেকে নারী শ্রমিকদের প্রাধান্য শুধু দিচ্ছি না, শুধু শ্রমিক না, আমি এখানে টেকনিশিয়ান থেকে শুরু করে অপারেটর, প্রিন্ট অপারেটর সব নারী স্কোপটাকে তৈরি করার চেষ্টা করছি। দিনাজপুরের নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছে পাটোয়ারি বিজনেস হাউস। ডিবিসি নিউজ ডেস্ক। মশার অস্বাভাবিক বিস্তারের রাত দিন দুর্বিষহ হয়ে উঠেছে বরিশাল নগরবাসীর জীবন। ঘরে কিংবা বাইরে ৫ মিনিট স্বস্তিতে থাকারও উপায় নেই বাসিন্দাদের। মশা থেকে বাঁচতে কয়েল ও স্প্রে দিলেও কোনো কাজ হয় না। নগরবাসীর অভিযোগ, ডোবা, নালা, ড্রেন, খাল, পুকুর থেকে শুরু করে বাড়ির আশপাশের ঝোপঝাড়ে রয়েছে মশার লার্ভা, যা পরিষ্কার পরিচ্ছন্ন না করায় সেখান থেকে প্রতিনিয়ত বাড়ছে মশার যন্ত্রণা। কোরআন শরীফ পড়তে বইলেও গুলুপ জ্বালাইতে নিলে মশায় সারা শরীরে রক্ত চামড়া উড়েই হেলায়। 5 মিনিট বইয়ে নামাজ পড়া যায় না, 5 মিনিট এমনি উদলো পাওয়া যায় না। আমাদের আশেপাশে এই যে ময়লা আবর্জনা, এই যে ড্রেনের পানিগুলো, এগুলো নামতে পারতে আছে না। হ্যাঁ, মশাই মশার জানালেও কোনো কাম হইবে না।
মশক নিধন কর্মীদের ফগার মেশিন হাতে ছুটে চলা, বিভিন্ন এলাকার ঝোপ ও বদ্ধ নালায় হ্যান্ড স্প্রে করার দৃশ্য চোখে পড়লেও এসব কোনো কাজে আসছে না দাবি বাসিন্দাদের। ওষুধ দিলে বাইরে দিলে হ্যাঁ আর মশা ঘরে ওঠে, কোনো কাম হয় না মশায়। ওষুধ যে দেয় ওষুধ তেলা ছোট ওঠে ঘরে আর বাইছে ইয়ে। উড়ন্ত মশা মেরে কোনোভাবে এ অত্যাচার থেকে রক্ষা মিলবে না। পাশাপাশি মশার লার্ভা নিয়ন্ত্রণ করা গেলে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান সমাজকর্মী। তো শুধু উড়ন্ত মশা মারার ঔষধই আমরা দেখতেছি, কিন্তু সেই ঔষধের যে কার্যকারিতা সেটা কখনো পরীক্ষা করছে কিনা এগুলো কখনো আমার জানা নাই। সবচেয়ে বড় বিষয়টা হলো এটাকে করতে হবে একযোগে এবং ক্রাশ প্রোগ্রামের আওতায়। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নগরবাসী তাদের বাড়ির আশপাশের ময়লা পরিষ্কার না করলে জরিমানা, একই সাথে ঝোপঝাড় পরিষ্কারের কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। ওষুধ যেটা আছে ওষুধে কোনো সমস্যা নেই, আমরা মাইকিং করছি পর্যায়ক্রমে। আমরা নিজের দায়িত্বে যতটুকু পরিষ্কার করার কথা সেই জায়গাটা আমরা পরিষ্কার করব। পরিষ্কার না করলে আমরা মোবাইল কোডের মাধ্যমে তাদের জরিমানার ব্যবস্থা করব। এদিকে অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার 22 বছর কেটে গেলেও 6টি ওয়ার্ডে মশা নিধনে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে না। ডিবিসি নিউজ ডেস্ক। তাতে কাপড় বুনতে ব্যস্ত শ্রমিকরা। তৈরি হচ্ছে পিনন, হাদি, গামছা সহ নানা পণ্য। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও ব্যাপক চাহিদা হাতে তৈরি এই পণ্যের। তবে কদর থাকলেও আগের মতো জৌলুস নেই রাঙামাটির কোমর তাঁত শিল্পের। কাঁচামালের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ, কমেছে লাভ। চাহিদা অনুযায়ী মজুরি না থাকায় মিলছে না কারিগরও। এসব কারণে উদ্যোক্তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন এই খাত থেকে। তাতে জেলায় দিন দিন কমছে তাঁত কারখানা। তো তাঁত বুনলে কি হবে, আমাদের টাকাগুলো আমাদের পোষায় না। এখন আমাদেরকে যে মজুরিটা দিচ্ছে এগুলো আমরা করতে পারি না। যে সরকার যদি আমাদের কোনো কিছু একটা করতো তাহলে আমরা সবাইকে নিয়ে একটু বেঁচে থাকতে পারতাম। কাপড়টার রেটটা যদি বাড়ায় বিক্রি করতে পারতাম তাহলে শ্রমিকের বেতন আমরা ন্যায্য মূল্য দিতে পারতাম। তবে উদ্যোক্তা ও শিল্প সংশ্লিষ্টরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঘুরে দাঁড়াবে এই শিল্প। যে আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেক নারীরাই বাসায় বসে থাকে, যদি সরকার করে কি বাসায় একটা তাঁত স্থাপন করে দেয় তাহলে তাদের জন্য একটু ভালো হবে। এটা সমস্যা খুঁজে বের করে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানোর কথা জানান জেলা পরিষদ চেয়ারম্যান। তাঁত এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সমস্যা বুঝতে পারলে এর সমাধানে স্থানীয় পর্যায়ে না পারলেও সরকারকে জানাবো এবং সমাধানের চেষ্টা করব। রাঙামাটির ঐতিহ্যবাহী এই শিল্প রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। On your screen, the first images from Pakistan. 2013, 2018, 2024-এর পর এবার 2025-এ জাফর এক্সপ্রেসকে লক্ষ্য করে হামলা করল পাকিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি BLA। একবার এক কায়দায় কষা হয় হামলার ছক। তবে একের পর এক এমন ঘটনায় প্রশ্ন উঠছে, স্বাধীনতার স্বপ্নে বিভোর বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী কেন এমন হামলা চালিয়ে আসছে। ইতিহাস থেকে জানা যায়, পাকিস্তানে বেলুচদের স্বাধীনতার লড়াই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেরও অনেক আগেই শুরু হয়। 1947 সালে দেশ ভাগের সময় তৎকালীন নেতাদের হস্তক্ষেপে প্রদেশটি পাকিস্তানের সাথে যুক্ত হলেও তখন থেকে বেলুচদের ছিল স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা। পূর্ব পাকিস্তানের মতো বেলুচবাসীকেও নানানভাবে বঞ্চিত করে রাখে পাক সরকার। সবচেয়ে বড় এবং প্রচুর প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকা সত্ত্বেও পাকিস্তানের অন্যান্য প্রদেশের তুলনায় বেলুচিস্তান উন্নয়নের দিক থেকে নানা ক্ষেত্রে পিছিয়ে। পাশাপাশি বেলুচদের স্বাধীনতার দাবির মুখে পাকিস্তান সরকার তাদের কঠোর দমন পীড়ন তো করছেই, গুমও করছে ভিন্ন মতাবলম্বীদের। ফলে কয়েক বছর ধরেই সহিংসতা ও আত্মঘাতী বোমা হামলার ঘটনা বেড়েছে অঞ্চলটিতে। সাধারণ যাত্রীর পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা এই জাফর এক্সপ্রেস ট্রেন ব্যবহার করে যাতায়াতের জন্য। মনে করা হচ্ছে সেনাবাহিনীর সদস্যদের টার্গেট করেই করা হয়েছে এবারের হামলা। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।